দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, বললেন ফখরুল। আগরতলায় উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলা, সর্বত্র নিন্দার ঝড়। হাই কমিশনে হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত, বললেন নাগরিক কমিটি। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রী স্বর্ণার অভিযোগ। ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা, ঢাবিতে বিক্ষোভের ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, বললেন ফখরুল। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে বিএনপির পক্ষ থেকে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটি সংবাদ দেখলাম যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তা করাও তাদের মধ্যে উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি, এখানে ভারতের সাংবাদিকরা এসেছিলেন, তারাও দেখেছেন। পশ্চিম বাংলা ও ভারতের অনেক নামকরা সাংবাদিক এসেছিলেন, তারা দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে কথাগুলো বলা হচ্ছে, অতি সম্প্রতি ইসকনকে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ নিয়ে যে এখানে বাংলাদেশে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। এটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। আগরতলায় উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলা, সর্বত্র নিন্দার ঝড়। ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের চালানো তাণ্ডবের ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা নীরব ভূমিকায় চরমপন্থী হিন্দুদের হামলা ও ভাঙচুরের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। দেশে বিদেশে সর্বত্র চলছে ভারত বিরোধী নিন্দার ঝড়। নেটিজেনরা বলছেন, একটি দেশের দূতাবাসে কেবল অসভ্য, বর্বর, হিংস্র ও উগ্রপন্থীরাই নিষ্কারজনকভাবে হামলা করতে পারে। এই হামলার মধ্য দিয়ে প্রতিবেশী দেশের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হয়েছে। সেই সাথে উগ্র হিন্দুত্ববাদীরা সম্প্রীতির বিশ্বের জন্য কতটা বিপজ্জনক তা ফুটে উঠেছে। বাংলাদেশি দেশপ্রেমিক হিন্দুদের কাছ থেকে এই ঘটনার প্রতিবাদ আশা করছেন তারা। জানা যায়, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও উগ্রবাদী ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার 2 ডিসেম্বর
বিক্ষোভ সমাবেশ থেকে এই হামলা চালায় উগ্রবাদী একটি হিন্দু সমিতির সদস্যরা। আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে চরমপন্থী হিন্দুরা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপিও দেয়। এক পর্যায়ে সমিতির উগ্রপন্থী সদস্যরা সরকারি হাইকমিশনের ভেতরে ঢুকে পড়ে, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় উগ্র হিন্দুরা। ফেসবুকে রিপন এহসান লিখেছেন, যে দেশ অন্য দেশের দূতাবাসে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ কিভাবে অন্য দেশের দিকে আঙুল উঠায়? আবার মমতা বলে শান্তি মিশনের সেনা পাঠানোর দাবি উঠায়। আবু সাইদ লিখেছেন, আমার মনে হয় যেভাবে আফগানিস্তান ইন্ডিয়া থেকে তাদের দূতাবাস বন্ধ করেছিল, ঠিক এভাবেই এখন বাংলাদেশ সরকারের উচিত ইন্ডিয়ার বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেয়া এবং ভারতের বিকল্প হিসাবে যাদের সাথে সহজে ব্যবসা করা যায় তাদের সাথে সম্পর্ক আরো ভালো করে তাদের সাথে আমদানি রপ্তানি শুরু করা। তাহলে ভারতের শিক্ষা হয়ে যাবে এবং বাংলাদেশের জন্য ভারত নির্ভরতা কমবে। আব্দুল গাফফার লিখেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভারতীয় দূতাবাসকে কত সুন্দর প্রোটোকল দিয়ে রাখে, আর ইন্ডিয়ার আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। তারা ইচ্ছা করে বিশৃঙ্খলা তৈরি করেছে। অতিরিক্ত কোনো কিছু ভালো না। হাইকমিশনে হামলা, সার্বভৌমত্বের ওপর আঘাত, বললেন নাগরিক কমিটি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আন্তর্জাতিক রুল অনুযায়ী দূতাবাস আমাদের রাষ্ট্রের স্বীকৃত অংশ। সেখানে হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের উপর আঘাত। এজন্য আমরা প্রতিবেশী দেশ, সেখানকার উগ্রবাদী হিন্দু এবং রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানাবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আপনারা অনধিকার চর্চা করবেন না। এটা করলে হয়তোবা দক্ষিণ এশিয়ায় যে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে সেটি ভেঙে পড়তে পারে। 1947 সালে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে সেরকম বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমরা অনুরোধ করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আলোচনা করুন, কূটনৈতিক মিশনে আলোচনা করুন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানে আসি। এর থেকে বেশি বাড়াবাড়ি করলে 47-এর মতো দক্ষিণ এশিয়ায় বিশৃঙ্খলা হতে পারে। এদিকে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 9টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হবে। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রী স্বর্ণার অভিযোগ। অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে 2021 সালে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। পতিত স্বৈরাচারের দোষর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান ও ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান ডিবি হারুনুর রশিদের বিদেশের টাকা পাচারের সহযোগী ও রোমানার স্বামী জুয়েলের কথা না শোনায় মিথ্যা মামলা সাজিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের প্রভাব খাটিয়ে রোমানাকে গ্রেপ্তার করা হয়। সোমবার 2 ডিসেম্বর বেলা 12:30টায় রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এই অভিনেত্রী। মিথ্যা মামলায় অভিনেত্রী রোমানা স্বর্ণার কারাভোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোমানা স্বর্ণা বলেন, এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সঙ্গে পরিচয়ের পর 2019 সালে বিয়ে হয়। আমার ক্যারিয়ারে যখন সুসময় তখন বিয়ে করি জুয়েলকে। তবে বিয়ের পরে পারিবারিক দ্বন্দ্ব এক পর্যায়ে গড়ায় মামলায়। সে তার আগের বউয়ের কথা গোপন রেখে বিয়ে করে। এসব জানার পর বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। তিনি জানান, একটা পর্যায়ে তার সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নিই। নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করেও লাভ হয়নি। বিয়ের আগে বলেছিল অভিনয় করলে অসুবিধা নেই, কিন্তু বিয়ের পর আমাকে অভিনয় করতে দেয়নি। তিনি বলেন, বিয়ের পর মায়ের বাসায় থাকতাম। একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত। তাকে ডিভোর্স দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে। ডিভোর্স তুলে না নিলে মামলা তুলে নেবে এমন শর্তও দেয়া হয়। স্বর্ণা অভিযোগ করেন, সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করত। তাই উপায় না থাকায় একটা পর্যায়ে সমঝোতা করি, মামলা তুলে নিই। প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেয়। তার মতে আমি যেন অভিনয় করতে না পারি।
কাউকে মুখ দেখাতে না পারি। সেজন্য আমাকে গ্রেপ্তার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিল বলে জানতে পারি। 1.5 মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারবো না সেই শর্তে জামিন করাই। পরিবারের কথা চিন্তা করে এই শর্তে রাজি হই। ডিভোর্স চলাকালীন ভয়ভীতি দেখিয়ে নতুন করে কাবিন ছাড়াই বাসায় এসে থাকতো জুয়েল। 1.5 বছর গৃহবন্দী করে রাখে আর সন্তান পরিবারকে মেরে ফেলার হুমকি দিত। তিনি বলেন, পরিবারের কথা ভেবে এতদিন সহ্য করেছি। জেল থেকে ফেরার পর জানতে পারি স্বামী কামরুল হাসান জুয়েল সৌদি আরবে গেছে। সেই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করে আমি সেখানে চলে যাই। তার আগে পড়াশোনার জন্য ছেলেকে পাঠাই। যুক্তরাষ্ট্রে গিয়েছি যেন জুয়েল নানাভাবে আমাকে হুমকি দেয়। দেশে আমার পরিবার থাকায় তাদের নানাভাবে হুমকি দেয়। যুক্তরাষ্ট্রে গিয়েও রেহাই পাইনি। ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা, ঢাবিতে বিক্ষোভের ডাক। আগরতলা ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ রাত 9টায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যা 6টায় তিনি পোস্টে লিখেছেন, ভারতের আগরতলার বাংলাদেশ উপহাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময় রাত 9টা, স্থান রাজু ভাস্কর্য। দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে। সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাই কমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে। পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা।